দল ছেড়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন বিএনপির বেশ কজন শরিক। শনিবার ভোটার হতে আবেদন করবেন তারেক রহমান। ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। দল যদি ক্ষমতায় যায়, যারা আমাদের আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদেরকে নানাভাবে ফেভার করা যায়, ন্যায্যভাবেই ফেভার করা যায়। নির্বাচন ও গণভোট নিয়ে সচেতনতা তৈরিতে ভোটের গাড়ি উদ্বোধন। গণতান্ত্রিক যাত্রা সফল করার দায়িত্ব সব নাগরিকের, বললেন প্রধান উপদেষ্টা। ভোটাধিকার কারোর দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে। নিরাপত্তা বিবেচনায় সার্জিস, হাসনাত সহ 20 জনকে গানম্যান দিল সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন চান তরুণ নেতারা, এখনও জানা যায়নি হাদির খুনির অবস্থান। জানুয়ারিতে ঢাকায় সাংবাদিক মহাসম্মেলনের ঘোষণা। অপশক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোকে এক হওয়ার আহ্বান ফখরুলের। মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপারে সে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন। স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মিঠুর তেলেসমাতি। বেনামে এবি ব্যাংক থেকে বিপুল অর্থ লোপাট। 3000 টাকার ভাড়া দোকান দেখিয়ে প্রায় 100 কোটি টাকা ঋণ। খুলনা এনসিপি সহযোগী সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক গুলিবিদ্ধ। ঘটনাস্থল থেকে মিলেছে মাদক, সহযোগীরাই জড়িত ধারণা পুলিশের। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। দল থেকে পদত্যাগ করে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির শরিকদের অনেকে। যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আসন ভাগাভাগিও প্রায় চূড়ান্ত করে এনেছে দলটি। ছাড়ছে মাত্র ডজন খানেক আসন। বিএনপি নেতারা বলছেন, সংশোধিত আরপিও অনুযায়ী নিজ প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতার কারণেই এমন সিদ্ধান্ত। সরকার গঠন করলে পরবর্তীতে শরিকদের মূল্যায়নের আশ্বাসও দিয়েছে বিএনপি। দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে বিএনপির রাজপথের সঙ্গী সমমনা 29 দল। রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণতন্ত্রের উত্তরণে এসব দলের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকারও করেছিল বিএনপি। 3 নভেম্বর বিএনপির 237 আসনে প্রার্থী ঘোষণা করলে সামনে আসে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আসন সমঝোতার বিষয়টি। পরে দ্বিতীয় দফায় শরিক নেতাদের আসনসহ আরও কিছু আসনে প্রার্থী ঘোষণায় তৈরি হয় দূরত্ব। আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা বেশ কয়েক দফায় আলোচনার পর আসন সমঝোতা নিয়ে এই দূরত্ব অনেকটাই কমেছে বলছেন শরিক দলের নেতারাই। আসন ভাগাভাগির বিষয়টিও প্রায় চূড়ান্ত। মন কষাকষি হয়েছিল, পরে এটা ওনারা আমাদের প্রথম 29টা দলকে নিয়ে একসাথে ডাকে, পরে প্রতিটা দল এবং প্রতিটা জোটকে আলাদা আলাদা করে এখন আল্লাহর রহমতে মোটামুটি আমাদের সাথে আসন সমঝোতা হয়ে গেছে। সিদ্ধান্ত অনুযায়ী 12 দলের জোটকে ছাড় দেয়া হচ্ছে একটি আসনে। এর বাইরে এলডিপি পাচ্ছে 2টি আসন, আর একটি করে আসনে ছাড় পাবে জাতীয়তাবাদী সমমনা দল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, বিজেপি ও এনডিএম। গণ অধিকার পরিষদকে 2টি আসন ছেড়ে দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছায়নি দলটি। এবং ঢাকা 12তে আমরা আশা করি নির্বাচন করব। এরকম হয়তো অন্যান্য দল, কিছু কিছু দল নিজস্ব মার্কা নিয়ে নির্বাচন করবেন, আর মনে হয় কিছু কিছু দল সম্ভবত কেউ হয়তো বিএনপিতে যোগ দিয়ে বিএনপির মার্কা নেবেন, আর যাদের নিবন্ধন নাই তারা তো বিএনপির মার্কা ধানের শীষ তারা তো গ্রহণ তো হলে করতেই পারেন। তারা স্বস্তি অস্বস্তির মাঝামাঝি একটা পরিস্থিতি সম্ভবত আছে। সংশোধিত আরপিও অনুযায়ী এবার নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে
প্রার্থীদের এক্ষেত্রে অনিবন্ধিত দল থেকে পদত্যাগ করে ধানের শীষ প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। তবে নিবন্ধিত দলগুলোর মধ্যে যাদের মনোনয়ন দেয়া হবে না তাদেরকে অন্যভাবে মূল্যায়নের প্রতিশ্রুতি দিচ্ছে বিএনপি। আমরা তো আগেই ঘোষণা দিয়েছি যে নির্বাচনে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেলে একটা জাতীয় সরকার গঠন করব। দল যদি ক্ষমতায় যায়, যারা আমাদের আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদেরকে নানাভাবে ফেভার করা যায়, ন্যায্যভাবেই ফেভার করা যায়। এর মধ্যেই বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং 12 দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। যোগ দিতে পারেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজও। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। 27 ডিসেম্বর এনআইডি সংক্রান্ত কাজ শেষ করবেন তারেক রহমান, এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে সিএসির সাথে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য তিনি জানিয়েছেন। এর আগে দুপুরে তেনজিকা মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ভোটিং কার্যক্রম পরিদর্শনে যান সিএসি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ওসমান হাদি হত্যাকাণ্ডে জনমনে আতঙ্কের সৃষ্টি হলেও ধীরে ধীরে তা কেটে যাবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া ভোটের পরিবেশ পরিপূর্ণভাবে বজায় আছে বলেও দাবি তার। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে সাক্ষাৎ করতে নির্বাচন ভবনে সালাহুদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। সিএসির সাথে প্রায় 1 ঘণ্টার আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সালাহুদ্দিন আহমদ। সাংবাদিকদের জানান, নির্বাচনের আগের এই সময়টাতে শনিবারেও খোলা থাকছে নির্বাচন কমিশন, আর আগামী শনিবারই এনআইডি সংক্রান্ত সব কাজ শেষ করবেন তারেক রহমান। 25 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার হচ্ছে 26 তারিখ, শনিবার 27 তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকার এবং নির্বাচন কমিশনের, তারা যা চাইবে তাই হবে। সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নয়নের ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকুক কামনা করি, আশা করি। সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায়। এর আগে বেলা 12টায় রাজধানীর তেজগাঁওতে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শন করতে কমিশনের বাকি সদস্যদের নিয়ে পরিদর্শনে যান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এ সময় পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর সার্বিক পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন তারা। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সিইসি। পোস্টাল ব্যালটের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। আগামীতে বিশ্বজুড়ে এই ব্যবস্থা রোল মডেল হিসেবে পরিচিতি পাবে বলেও দাবি করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ভোটের পরিবেশ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। নির্বাচনের দিনটি যত ঘনিয়ে আসবে ততই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলেও দাবি করেন তিনি। ভয় কেটে যাবে ইনশাল্লাহ, চিন্তা করেন, ভয় কেটে যাবে। দিন যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন যে ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ, দেখবেন। আমরা তো কনফিডেন্ট আছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে পুরো জাতি ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেশের 64 জেলার 300 আসনে ভোটারদের সচেতন করতে বিশেষ প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তী সরকার। ভোটের গাড়ি সুপার ক্যারাভান নামের এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে ভোটদান পদ্ধতি ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে তথ্য জানানো হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এক ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, সুষ্ঠু অংশগ্রহণমূলক নিশ্চিত করা প্রতিটি নাগরিকেরই দায়িত্ব। ভোটের গাড়ি সুপার ক্যারাভ্যান, ভোটাধিকার প্রয়োগে জনসচেতন করতে সরকারের প্রচারণামূলক উদ্যোগ। সুসজ্জিত এই গাড়িগুলো ঘুরে বেড়াবে দেশের 64 জেলার 300 আসনে। ডিজিটাল স্ক্রিন ও মাইকিংয়ের মাধ্যমে ভোটদান পদ্ধতি, গণভোটের গুরুত্ব এবং নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সাধারণ মানুষকে তথ্য জানাবে। যাত্রা শুরু করছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক ভিডিও বার্তার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। 300টি উপজেলায় ঘুরে বেড়াবে। এ সময় গণভোট নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। এদেশ আগামী 5 বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করবেন। এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। বলেন, দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে তা নির্ধারণ হবে এবারের ভোটে। এই সুপার ক্যারাভান কেবল একটি গাড়িই নয়,
এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী ভোট। এটি জানিয়ে দেবে আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ। এটা মনে করিয়ে দেবে নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে। পরে তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, ভয়ভীতি ছাড়াতেই হাদিকে হত্যা করেছে ষড়যন্ত্রকারীরা। ভয় দিয়ে জয় করার যে একটা অপচেষ্টা, সেটাকে একেবারে গুড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্রস্তুতিটা করে যাচ্ছি এবং প্রস্তুতি আরও জোরদার হবে। আমি নিশ্চিত যে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তাদের যে কোঅর্ডিনেশনটা আছে সেটাকে আরও বাড়িয়ে নেবে। অনেক বাধা আসবে, বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাক এটা যারা চায় না তারা নানা রকম বাধা সৃষ্টি করবে। আমাদের এই বাধা অতিক্রম করে নির্বাচনের দিকে আগাতে হবে। উপদেষ্টারা বলেন, হত্যা, আগুন সন্ত্রাস ও নিরাপত্তার হুমকি তৈরি করে নির্বাচন ঠেকানো যাবে না। জঙ্গি সংগঠন বলেন তাদের নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা। চলমান পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় 20 জনকে গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যারা গানম্যান পেয়েছেন বা পেতে যাচ্ছেন তারা এ নিয়ে কি বলেন? এনসিপির নেতা সার্জিস আলম বলেছেন, দেশ জুড়ে যারা সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। গানম্যান দিয়ে নিরাপত্তা ঝুঁকি এড়ানো সম্ভব নয়। গণ অধিকার পরিষদের রাশেদ খান বলেছেন, আওয়ামী সন্ত্রাসীরা যেন জামিন না পায় সেদিকে খেয়াল রাখা জরুরি। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর প্রকাশ্য হামলার পর থেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা। এরপর প্রার্থী, রাজনৈতিক নেতা ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে সিদ্ধান্ত জানায় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জুলাই আন্দোলনের সামনের সারির নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা সহ গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ও রাশেদ খান সহ বেশ কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য আবেদন করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, বিজেপি প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, এলডিপি সভাপতি অলি আহমদ সহ বেশ কয়েকজন নেতাও গানম্যান চেয়েছেন সরকারের কাছে। গানম্যান পাওয়ার পর যমুনা টেলিভিশনের সাথে কথা বলেন সার্জিস আলম ও রাশেদ খান। তারা জানান, দেশ জুড়ে যারা সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আগে। কোনো প্রোটোকল না, এখানে শুধুমাত্র একজন করে গানম্যান দিয়েছেন যারা সিভিলে থাকেন। আলটিমেটলি এটা দিয়ে কিন্তু নিরাপত্তা যে ঝুঁকিটা, সেই ঝুঁকিটা হ্রাস করা সম্ভব হয় না। দেশের যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সংশ্লিষ্ট বিচার এবং যে আমাদের বিচার সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়, সেখান থেকে যেন আওয়ামী সন্ত্রাসীরা ছাড় না পায়, জামিন না পায়, এটা নিশ্চিত করতে হবে। গোয়েন্দা সংস্থা এবং সরকারের কাছে তথ্য রয়েছে যে আমরা সহ আরো বেশ কয়েকজন এই তালিকায় আমাদের নাম রেখেছে। তো সেই জায়গায় সরকারের জায়গা থেকে সরকার নিরাপত্তার উদ্যোগ নিচ্ছে, কিন্তু আসলে এই নিরাপত্তা কতটুকু কার্যকরী হবে সেটা তো আসলে আমরা কেউ বলতে পারছি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলমান পরিস্থিতি বিবেচনায় গানম্যান দিয়েছে প্রায় 20 জনকে। উপদেষ্টা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকের নিরাপত্তায় তাদেরকে গানম্যান দেওয়া হয়েছে। তাদের বাসায়ও বাড়ানো হয়েছে নিরাপত্তা। আমাদের যে ইনক্লুসিভ অর্গানাইজেশনগুলি আছে, ডিজিএফআই, এনএসআই এবং এনপি, তারা নিজেরা বসে একটা কারা কারা সেই প্রধান উপর তাদের একটা লিস্ট করা হয়েছে এবং তাদের হাতে গানম্যান দেওয়া হয়েছে। অনেক আবার অবশ্য গানম্যান নিতে চায় না। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পর্যাপ্ত নিরাপত্তা দেবে সরকার। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সব আপনার বলে দেওয়া যাবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে শনাক্ত হলেও ফয়সাল করিমের অবস্থান এখনও নিশ্চিত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তবে তাকে গ্রেফতারে সব বাহিনী আপ্রাণ চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি করেন মামলায় অগ্রগতিরও। আর এ সময় এই ইস্যুতে নিজের পদত্যাগের গুজবও উড়িয়ে দেন উপদেষ্টা। অন্যদিকে আইন উপদেষ্টা তার ফেসবুক পেজে হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলেও জানিয়েছেন। ওসমান হাদি শায়িত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে। তবে এখনও গ্রেফতার হয়নি হাদি হত্যায় জড়িত মূল হোতা ফয়সাল। জড়িতদের গ্রেফতারের দাবিতে মাঠে ইনকলাব মঞ্চ।
এ অবস্থায় সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে হাদি হত্যাকাণ্ড সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যার ঘটনায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এর বিস্তারিত তুলে ধরেন। জানান, হাদির বাবা মা, স্ত্রী শ্যালক, মোটরসাইকেল চালক সহ সীমান্তে সহায়তাকারীদের গ্রেফতার করা হয়েছে। তবে মূল হোতা ফয়সাল দেশে নাকি ভারতে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন উপদেষ্টা। কোথায় আছে হলে তো তারা ধরে ফেলতাম, যদি আমাদের কাছে যদি ওইরকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। এমন কোথায় আছে এই জন্য দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারতাম তো এখন হলো উনি বৈধ পথে যায় নাই, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। এই বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে মূল হোতাকে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর শুরু হওয়া ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে এখন পর্যন্ত 7,000-এর মতো গ্রেফতার হয়েছে। নির্দেশনা দেয়া হয়েছে আরও আসামি গ্রেফতারের। তবে এর মাঝেই গুলিবিদ্ধ হলেন এনসিপির শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদার। এ নিয়েও কথা বলেন উপদেষ্টা। খুলনায় একটা ঘটনা ঘটছে, ওটাও কিছুক্ষণ আগেই ঘটছে, 10টা সাড়ে 10টার দিকে 11টার দিকে ঘটছে। আমরা এই অলরেডি আমি কেএমপি কমিশনারের সাথে কথা বলছি, উনি পুরো ঘটনাটা বিস্তারিত জেনে আমাদের জানাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় তার পদত্যাগের গুজব উড়িয়ে দেন। গুঞ্জন শুনছেন তো, গুঞ্জনটা কি? ও আচ্ছা, পদত্যাগ করলে তার এখানে বসতাম না। এদিকে আইন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন, হাদি হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। 2002-এর 10-এর ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গণমাধ্যম কার্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়ে অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মব সন্ত্রাস রোধে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে এই পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের দাবি, শুধু ভবন পোড়াতে নয়, হামলাকারীরা সেদিন সাংবাদিকদেরও হত্যা করতে এসেছিলেন। অনুষ্ঠানে জানুয়ারিতে ঢাকায় সাংবাদিকদের মহাসম্মেলনের ঘোষণা দেন নোয়াব সভাপতি। রাজনৈতিক মতভিন্নতা, আদর্শিক লড়াই কিংবা পছন্দ অপছন্দের তালিকা সরিয়ে একসাথে প্রতিবাদী সভায় হাজির বিভিন্ন রাজনৈতিক দল, মত আর পথের মানুষ, সচরাচর যার দেখা মেলে না খুব একটা। এর আগে গণমাধ্যমে হামলার ঘটনায় সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের যৌথ প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধি। ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই, এটার মানে কি? They didn't only want to burn the building, they wanted to murder. মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপারে এসে গেছে। কয়েকশো শিক্ষার্থীর সচিবালয়ে ঢুকে পড়ার মাধ্যমে এই মব সন্ত্রাসের সূচনা উল্লেখ করে নাগরিক সমাজ ও অধিকার কর্মীরা বললেন, মত প্রকাশের স্বাধীনতা না থাকলে গণতন্ত্র বিকশিত হয় না। এই যে বাংলাদেশের মানুষ জাতীয় নিরাপত্তার ঝুঁকির সম্মুখীন, এটি নিয়ে এই কর্তৃপক্ষ কোনো আলোচনা করেছে এবং এই নিরাপত্তার অভাবটাকেও ওনারা বহুভাবে ব্যাখ্যা করেছেন। এটা নারীদের ক্ষেত্রে সত্য, ধর্মীয় সংখ্যালঘুদের ক্ষেত্রে সত্য, আবার যাতে গণমাধ্যমের মাধ্যমে যারা কাজ করে সবাইকে ভীতি দেখাবার জন্য। এরাই হয়তো প্রথম না এবং এরাই শেষ না, সেজন্য আমাদের সবাইকে একসাথে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ। সামগ্রিক ঘটনায় উদ্বেগের কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমের উপর হামলা গণতন্ত্র ও জুলাই অভ্যুত্থানের চেতনা বিরোধী। আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদেরকে আজকে শুধু এখানে এসে একাত্মতা ঘোষণা করা নয়, মানববন্ধন করে সংহতি প্রকাশ করা নয়, আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন, এই অপশক্তিকে রুখে দিতে হবে। হামলাকে কেবল রাজনৈতিকভাবে না দেখার আহ্বান ছিল এহসানুল মাহবুব জুবায়েরের। আর নাহিদ ইসলাম বললেন, পুরো ঘটনাই নির্বাচন বাধাগ্রস্ত করার পরিকল্পিত অপচেষ্টা। সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে, সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেক দিন ধরেই এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। এখন যেটা হচ্ছে, এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং
এটা পুরো দেশের রাজনীতি, নির্বাচন সেটাকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা। তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত, তাদেরকে শাস্তির মুখোমুখি করা উচিত। এটি কোনো রাজনৈতিক দিক বিবেচনা করলে শুধু আলোচনা করলেই হবে না, এটার সাথে গভীর ষড়যন্ত্র জড়িত। অনুষ্ঠানে সংহতি জানান সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা। অগণতান্ত্রিক শক্তিসমূহকে দেখানোর প্রয়োজন যে গণতন্ত্র বিকাশের জন্য সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিকাশের স্বার্থে এই দেশের চিন্তাশীল সব মানুষেরা, সকল পেশার মানুষেরা সংঘবদ্ধ আছেন। জানুয়ারির মাঝামাঝি টাইমে আমরা একটা মহাসম্মেলন করব। সেই মহাসম্মেলনের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারাও কর্মসূচিতে সংহতি জানিয়ে দ্রুত নির্বাচিত সরকারের দিকে ধাবিত হওয়ার তাগিদ দেন। সচিবালয় থেকে যে শুরু হয়েছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ব্যাপারটা অনেকটা ওয়েব সিরিজের গল্পের মতো। কাগজে কলমে ঋণ একজনের নামে, তাকে পাঠিয়ে দেওয়া হয় মালয়েশিয়া যাতে তার টিকিটেও খুঁজে না পায় রিকভারি টিম। অন্যদিকে বেনামি ঋণের টাকা তুলে আড়াল থেকে ৯-৬ করে যাচ্ছে শক্তিশালী চক্র। এই চক্রের মূল হোতা স্বাস্থ্যের ঠিকাদার মিঠু। মাত্র ৩,০০০ টাকার ভাড়া দোকানের নামে ঋণ প্রায় ১০০ কোটি টাকা। ৯ বছর আগে ঋণ দেয় এবি ব্যাংক। আমাদের সহকর্মী হাসান মিসবার অনুসন্ধান। পোশাক দেখে মনে হতে পারে কোনো বুজুর্গ। নাম হাবিবুর রহমান। শেখাচ্ছিলেন বেহেশতে যাওয়ার আমল। রাজধানীর মানিকনগরের এক রুমের ছোট্ট বাসায় থাকা এই হাবিবের নামেই আছে বিপুল পরিমাণ ব্যাংক ঋণ, কিন্তু দাবি করলেন জানেন না কিছুই, এমনকি জাতীয় পরিচয়পত্রও নেই তার। আমি কোনো জানি না, এবং আমার নামে কি লইছে না আমি তো কিছুই জানি না, এখনো কোম্পানি জানা না। সব অস্বীকার করে দোয়া দিয়েই বিদায় দিলেন প্রতিবেদককে। এই যে একটা মহাপদ, কালকে মতো দেখা হবে, 1 মিনিট দেখা হবে। 2 মাস পর হাতে আসে হাবিবুরের এনআইডি কার্ড। সেই সূত্রে পাওয়া গেল ব্যাংক ঋণের তথ্য। দেখা যাচ্ছে এবি ব্যাংকে তার ঋণ 95 কোটি টাকা। প্রতিষ্ঠানের নাম হাবিব অ্যান্ড সন্স। সেই প্রতিষ্ঠানের খোঁজে রাজধানীর ধলপুর। ঠিকানায় নেই হাবিব অ্যান্ড সন্সের নামগন্ধ। ঝুলছে মুরাদ লাইটিং হাউসের ব্যানার। এখন থেকে 14 বা 15 বছর আগের কথা। তখন মাত্র 3,000 টাকায় এই দোকানটি ভাড়া নিয়েছিলেন হাবিবুর রহমান। দোকানে ছিল ছোট্ট একটি ওয়েল্ডিং মেশিন, সামান্য কিছু মালামাল। 10 ফিট বাই 6 ফিটের এই ছোট্ট দোকানে আর কত টাকা ঋণ পাওয়া যাবে? অথচ হাবিবুর রহমানকে এই দোকানের নামে দেওয়া হয়েছে বিপুল টাকা ঋণ। হ্যাঁ, হাসপাতালের কিছু আসবাবপত্র বানাইতো, যেমন আপনার মিটার চেক করা বা এগুলো কিছু থাকে না, ওরকম কিছু বানাইতো। তার যে যন্ত্রপাতি ছিল 20,000 টাকার যন্ত্রপাতি ছিল না, সেখানে 1,000 কোটি টাকা তো ভালো কথা, আমার মনে হয় লক্ষ টাকা কেউ লোন দেবে না। এসব তথ্য নিয়ে 1 মাস পর আবারও মানিকনগরে হাবিবুরের বাসায়। বাসাটিতে উঠেছেন নতুন ভাড়াটিয়া। বন্ধ হাবিবুরের ফোন। না, আমি তো নতুন আসছি, আমার 1 মাস হয়নি এখানে আসা। নতুন ঠিকানা না পেলেও জানা গেল পাশের এলাকার মসজিদে নামাজ পড়তে আসেন তিনি। সেখানেই অপেক্ষা আমাদের। জোহরের আজান হয়, নামাজের জন্য আসছেন মুসল্লিরা। আসলেন হাবিবুর রহমানও। নামাজ শেষে হাবিবুরকে অনুসরণ। পাওয়া গেল তার নতুন ঠিকানা। এখন কিভাবে সব অস্বীকার করবেন হাবিবুর? বাধ্য হলেন মুখ খুলতে। জানালেন তার নামের ঋণটি নেওয়া হয় 2016 ও 17 সালে। এর পেছনে স্বাস্থ্যের ঠিকাদার মোতাজ্জিরুল ইসলাম মিঠু ও তার ভাই। করলো কারা? মিঠু। মিঠু পুরো নাম কি? মিঠু। অফিসের নাম কি? লেক্সিকন। মালয়েশিয়া কে পাঠালো? ওনারাই। ঋণের টাকা ব্যাংক থেকে তুলে নেবার পর হাবিবুর রহমানকে পাঠানো হয় এই মালয়েশিয়াতে। উদ্দেশ্য সেই টাকা যেন কখনোই পরিশোধ করতে না হয়। হাবিবুর রহমানকে মালয়েশিয়াতে প্রতি মাসে থাকা খাওয়ার জন্য 1 লাখ করে টাকা দিত চক্রটি। এরপর একসময় সেই টাকা দেয়া বন্ধ করে দেয় তারা। তখন হাবিবুর রহমান 2024 সালে ফেরত যান বাংলাদেশে। হাবিবুরের বয়স এখন 82 বছর। বয়সসীমার কারণে ঋণের কাগজ ঠিক রাখতে এনআইডি জালিয়াতি করে তার বয়স কমানো হয় 27 বছর।
হাবিবুরের নামে এবি ব্যাংকের ৬১৫তম সভায় ঋণের অনুমোদন দেয় বোর্ড। তখন ঋণ বিভাগের প্রধান ছিলেন মশিউর রহমান চৌধুরী। ১ বছর পর তিনি দায়িত্ব পান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের। কোনো জামানত বা বন্ধক ছাড়া কিভাবে এত কোটি টাকা ঋণ দেয়া হলো হাবিবকে? সাধারণত ব্যাংকটির ঋণ পেতে পূরণ করতে হয় ৩৬টি শর্ত। অনেক সময় আসলে আমরা অনেক লোন দিতে না চাইলেও রাজনৈতিক প্রেশার থাকে, বিভিন্ন রেগুলেটরদের প্রেশার থাকে, এবং যার জন্য আমাদের পরিপ্রেক্ষিতে লোনটা দিতে হয়েছে। বাট এখন আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আমরা আসলে এই মুহূর্তে কোনো প্রেশারের সম্মুখীন হচ্ছি না, এবং আমরা কোনো লোন এরকম অনিয়ম করে দিচ্ছিও না। কাগজে যা আছে হাবিবুরের নামে ঋণের পরিমাণ কি তাই নাকি আরও বেশি জানালেন তিনি নিজেই। 300 না, অনেক বেশি। আপনি কত শুনছেন? আমি শুনছি 12 উপরে শুনছি। 1200 কোটি। আপনার সাইন ছাড়া কিভাবে উঠাবে? কেমনে আল্লাহ জানে। ঋণের সকল তথ্য থাকে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা CIB-তে। সেখানে তথ্য আছে 100 কোটিরও কম। প্রশ্ন হচ্ছে সেখানে বাকি তথ্য নেই কেন? যখন তদন্ত করা হবে তখন তদন্ত টিম বিষয়টার গভীরে প্রবেশ করবে। কোনো ক্যামোফ্লেজের আশ্রয় নেওয়া হচ্ছে কিনা অবশ্যই তদন্ত টিম প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখবে। এতে প্রকৃত ঋণের চিত্র ফুটে আসবে বলে আমরা আশা করি। ঠিকাদার মিঠুর অফিস রাজধানীর বনানীতে গিয়ে পাওয়া যায়নি কাউকে। লেক্সিকনের নেম প্লেটও বদলে ফেলা হয়েছে। লিজন অফিস নাই কে জায়গায়, কোম্পানি এরকম নামে কোনো অফিস নেই। ঠিকাদার মিঠুদের হাত কতটা লম্বা তার একটি নমুনা হয়ে থাকবে এই বেনামি ঋণ। এত কথা কওয়ার জন্য কি করতে হয় করেন গেছেন। যার নামে এই ঋণ সেই হাবিবুরের বয়স এখন ৮২ বছর। তার ঋণ পরিশোধের সামর্থ্য নিয়েও আছে প্রশ্ন। আর ঋণের নথির কোথাও তো স্বাস্থ্যের ঠিকাদার মিঠুর নামই নেই। তাহলে এই শত কোটি টাকার ঋণের আদায় হবে কিভাবে? সেই সময়ের ব্যাংক কর্তৃপক্ষ আর লুটেরা চক্র, ব্যাংক লুটপাটের এ যেন যৌথ প্রযোজনা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারে স্বরাষ্ট্র আইন উপদেষ্টা দায়িত্বে অবহেলা করেছেন বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। দুপুরে রাজধানীর শাহবাগের হাদি চত্বরে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে তিনি বলেছেন, 24 ঘন্টার মধ্যে হাদি হত্যায় বিচারিক ট্রাইব্যুনাল গঠন ও তদন্ত করতে হবে। দক্ষ গোয়েন্দাদের যুক্ত করারও আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে বলা হয়, হত্যাকারী, পরিকল্পনাকারী ও মদতদাতাদের গ্রেফতার ব্যাখ্যায় সংশ্লিষ্ট উপদেষ্টারা ব্যর্থ হয়েছেন। খুনিদের গ্রেফতার করতে না পারলে সরকারের পাশে থাকার দরকার নেই বলেও মন্তব্য করেন জাবের। এ সময় নির্বাচনী পরিবেশ নিশ্চিতের তাগিদও দেন তিনি। খুলনায় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদারের অবস্থা শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। কানের পাশে লেগে বেরিয়ে যায় গুলি। পুলিশ বলছে, যে বাসায় গুলিবিদ্ধ হয়েছেন মোতালেব সেখানে ইয়াবা, মদের খালি বোতল, গুলির খোসা পাওয়া গেছে। প্রাথমিকভাবে কর্মকর্তাদের ধারণা সাথে থাকা সহযোগীরাই মোতালেবকে গুলি করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্বজন ও এনসিপির নেতারা। খুলনা মেডিকেলে রক্তাক্ত অবস্থায় নেওয়া হয় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে। গুলিবিদ্ধের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ছুটে আসেন স্বজন, দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। পরিবার জানায়, মোতালেব একসময় শ্রমিক লীগের সাথে যুক্ত ছিলেন। কয়েক মাস আগে যোগ দেন এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে। কে বা কারা কি কারণে মোতালেবকে গুলি করেছে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি স্বজনরা। এক লোক ফোন দিয়ে বলছে যে এরকম আপনারা 250 বেড আসেন, মোতালেবকে গুলি করছে। এবার ফোন দিচ্ছে যে আপনারা সিটি ইমেজিং সেন্টারে যান। তা ওইখানে গেছি, যাইয়ে দেখছি যে এই অবস্থা। তারপরে আমরা আবার সিটি স্ক্যান করে নিয়ে 250 বেড আসছি। নগরীর সোনাডাঙ্গা এলাকায় একটি চায়ের দোকানে মোতালেবকে গুলি করা হয়েছে প্রথমে এমন তথ্য ছড়ায়। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, সোনাডাঙ্গার মসজিদ সরণির আল আকসা মসজিদ রোডের একটি বাসায় গুলি করা হয় মোতালেবকে। গতরাতে মসজিদ সরণির একটি ওষুধের দোকানের সামনে গাড়ি রেখে হেঁটে ওই বাড়িতে প্রবেশ করেন মোতালেব সহ 3 যুবক। বাসাটিতে মাদকসহ গুলির খোসা মিলেছে বলেও জানান কর্মকর্তারা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা সাথে থাকা সহযোগীরাই গুলি করে মোতালেবকে। এখানে প্রচুর মাদক সেবনের সরঞ্জাম, বিশেষ করে ইয়াবা এবং বিদেশি মদের অনেক বোতল
এবং ওইখানে আমরা একটি গুলির খোসাও পেয়েছি। তো আমরা এবং ঘটনাস্থলে বিভিন্ন জায়গায় রক্তের দাগও আমরা পাই। ঘরের ভিতরে যারা ছিল, রাত্রে ছিল এবং সকালেও ছিল, ওদের অন্তঃকন্দলের কারণে ঘটনাটি ঘটেছে এবং কারা কারা এবং কী কারণে এই ঘটনাটি ঘটেছে আমরা সেটা তদন্ত করছি। মাসখানেক আগে বাসাটি ভাড়া নেন তন্নি নামে এক নারী। রাতের বেলায় অপরিচিত মানুষের যাতায়াতের কারণে সম্প্রতি তাকে বাসাটি ছেড়ে দেওয়ার নোটিশ দেন বাড়ির মালিক। ওনার ঘরে বিভিন্ন রকম পুরুষ ছেলেরা আসা যাওয়া করে ওই মেয়েটার ঘরে। তা আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছে যে এরা কারা, তখন উনি বলছে যে আমার চাচাতো মামাতো মানে বিভিন্ন রকম ভাই বলে। এই 30 তারিখে বাসা ছাড়ার কথা ছিল, এর ভিতরে তো এই ঘটনা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন এনসিপির নেতারা। দলের পক্ষ থেকেও তদন্ত করা হবে বলে জানানো হয়েছে। মাদক হোক বা যেটাই হোক না কেন, তিনি তো গুলিবিদ্ধ হয়েছেন, সেই অস্ত্রটা আসলো কোত্থেকে? তো এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটা ব্যর্থতা আছে। ঘটনা ঘটার 15 মিনিটের মধ্যে এ ধরনের বক্তব্য দিয়ে আসলে পুরো ঘটনাটাকে হালকা করে না দেওয়ার জন্য আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি। আমরা পুরো ঘটনাটা তদন্ত করে দেখার অনুরোধ জানিয়েছি। খুলনা মেডিকেলে চিকিৎসাধীন মোতালেবের অবস্থা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালেই তাকে রাখা হয়েছে পুলিশি নজরদারিতে। জাহিদ হাসান, যমুনা নিউজ। গণ অভ্যুত্থানকালে কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার উস্কানি অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, কারফিউ জারি করে ছাত্র জনতাকে হত্যায় শেখ হাসিনাকে বারবার চাপ প্রয়োগ করেন সালমান এফ রহমান। এমনকি 4.5 লাখ ছাত্র জনতাকে মামলা দিয়ে হয়রানি ও রিমান্ডে নেয়ার নির্দেশের অভিযোগও আনা হয় আনিসুল হকের বিরুদ্ধে। প্রসিকিউশন মিরপুর এলাকায় অন্তত 50 জনকে হত্যার অভিযোগ আনে তাদের বিরুদ্ধে। পরে আসামি পক্ষের শুনানি করেন তাদের আইনজীবীরা। এর আগে ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত 4 ডিসেম্বর এই মামলায় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ এনে অভিযোগ দাখিল করে। এই মামলার পরবর্তী শুনানি 4 জানুয়ারি। এদিকে ট্রাইব্যুনাল 2-এ চানখারপুলের 6 জনকে হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আসামি পক্ষ। শরীয়তপুরে ছাত্রদল ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সন্ধ্যায় সদরের চৌরঙ্গীর মোড় এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাদির হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করছিল স্থানীয় এনসিপি নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের এক কর্মী পাশ দিয়ে যাওয়ার সময় বাকবিতণ্ডায় জড়ায়। বিষয়টি জানাজানি হলে ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। উভয় পক্ষের কয়েকজন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হবিগঞ্জের নবীগঞ্জে আধিপত্য বিস্তার এবং জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বিকেলে উপজেলার মান্দারকান্দি গ্রামে এই ঘটনা। স্থানীয়রা জানায়, গ্রামের আব্দুল হাই ও শামুর সাথে মোহিত মিয়ার বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। 2 ঘণ্টা ধরে মারামারি চলে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে নেওয়া হয় বিভিন্ন হাসপাতালে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে। সরকারকে লেভেল প্লেইং ফিল্ড, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ঢাকা 10 আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুর নাগাদ ধানমন্ডি নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। জানান, সরকারের 1.5 বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান নির্বাচনী আসনের উন্নয়নে। জুলাই অভ্যুত্থানের নায়কদের টার্গেট করা হচ্ছে এমন মন্তব্য করে আসিফ মাহমুদের শঙ্কা, নিরাপত্তা ঘাটতির কারণে প্রচারণা বাধাগ্রস্ত হতে পারে। ঢাকা 10 আসনে এরই মধ্যে পোস্টার ও নির্বাচনী বুথ বসিয়ে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ইসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে নিজে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন আসিফ মাহমুদ। বলেন, নানা গোষ্ঠী আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। জনগণকে সাথে নিয়ে নির্বাচনে জয়ের আশাবাদ এই তরুণ নেতার। বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে মাঝে মধ্যে জানানো হয় যে আপনার নিরাপত্তা ঝুঁকি আছে, এখানে যেতে পারবেন না, ওখানে যেতে পারবেন না। ফলে আমরা যদি ফ্রিলি মুভ না করতে পারি তাহলে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমি মনে করি সরকারকে অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড, প্রার্থীদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। রাশিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে দেশটির এক শীর্ষ সেনা কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। নিহত সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ। সোমবার সকালে রাজধানীর মস্কো এই বিস্ফোরণ হয়। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই সন্দেহ করছে রুশ প্রশাসন। রুশ বাহিনীর অপারেশনাল ট্রেনিং
ডিরেক্টরেট প্রধান হিসেবেই দায়িত্বে ছিলেন তিনি। বোমা হামলায় সংশ্লিষ্টদের খুঁজতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পেছনে ইউক্রেনের হাত থাকতে পারে বলে তদন্ত কর্মকর্তারা সন্দেহ করছে। জানিয়েছে তাদের সন্দেহের তালিকায় রয়েছে কিয়েভের গোয়েন্দা সংস্থাগুলো। চলতি বছরে এর আগে এমন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন রাশিয়ার আরও 2 সিনিয়র সামরিক কর্মকর্তা। এ ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।